সাকিব আল হাসান দেশের ক্রিকেটে তিনি না থেকেও যেন আছেন। ক্রিকেট প্রেমীদের আগ্রহ সাকিব কবে দেশে ফিরবেন, কবে আবার দেশে হয়ে খেলবেন, তার মামলাগুলোরই বা কী অবস্থা। দীর্ঘদিন দেশের বাইরে থাকা সাকিব কেমন আছেন, এমন নানা বিষয় নিয়ে সাকিবের সঙ্গে খোলাখুলি কথা বলেছেন প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ। তাকে সঙ্গে নিয়ে প্রথম আলোর আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরেফিন। তারেক মাহমুদ, আপনাকে স্বাগতম। ধন্যবাদ আরবিন। তারেক মাহমুদ, প্রথম আলোর প্রিন্ট এবং অনলাইনে সাকিব আল হাসানকে নিয়ে আপনার একটা দীর্ঘ সাক্ষাৎকার আজকে প্রকাশিত হয়েছে। প্রথমে জানতে চাই, সাকিবের সঙ্গে যোগাযোগটা কিভাবে হলো আসলে? ধন্যবাদ আরফিন। আসলে প্রিন্ট আর অনলাইন একটু বলে নেই। আমরা তো সাধারণত বড় ইন্টারভিউগুলো প্রিন্টে পুরোটা আমরা দিতে পারি না, সেখানে একটা চুম্বক অংশ যায়। তো সেটা গেছে প্রায় 1400-1500 শব্দের মতো। আর ডিটেল ইন্টারভিউটা তো পাঠক অলরেডি আমাদের অনলাইনে অনলাইনে পড়েছেন। তো যেটা হয় যে তিনি যেহেতু এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন, তো আমি হোয়াটসঅ্যাপে ওনার সঙ্গে ইন্টারভিউটা করেছি এবং গত বেশ কিছুদিন ধরেই ইন্টারভিউটা উনি আমাকে দেবেন, একটা ইন্টারভিউ দেবেন এবং কী কী বিষয়গুলো নিয়ে হবে আমাদের কথাবার্তা, সেটা নিয়ে একটা আলোচনা তার সঙ্গে চলছিল এবং ফাইনালি আমাকে টাইমটা দিলেন। আরও 2 দিন আগে আমি ইন্টারভিউটা আসলে করা হয়ে গিয়েছিল এবং সেটি গভীর রাতে, ওনার সুইটেবল টাইম যেহেতু বাংলাদেশ সময় আনুমানিক 1টা-1:30টার দিকে আমরা ফোনে কথা বলা শুরু করি। সেটি চলেছে প্রায় 1-1.5 ঘন্টার মতো ফোন আলাপটা চলেছে। তো এইভাবেই হয়, যেহেতু সাকিব বিদেশে আছেন এবং সেই আপনি জানেন যে কোভিডের সময়ও তিনি দীর্ঘ সময় আমেরিকায় কোয়ারেন্টাইনে ছিলেন, হোটেলে ছিলেন, তখনও আমি ইন্টারভিউ করেছি তার সঙ্গে, এভাবেই করেছি। এর ইন্টারভিউর আগে বিষয়টা নিয়ে একটু কথা বলি আমরা, তাকে একটু সময় দিয়ে ভাবার, দেন আমরা এটাতে যাই। আচ্ছা, তারেক ভাই, আপনার প্রতিবেদনটা প্রকাশিত হওয়ার পর থেকে একটা আলোচনা হচ্ছে, বাইরে সবাই জানতে চাচ্ছে, সেটা হচ্ছে সাকিবের মামলার নিষ্পত্তি নিয়ে একটা বিষয় এই সাক্ষাৎকারে উঠে এসেছে। বিষয়টা কি আসলে, যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। দেখেন, হঠাৎ করে যখন সাকিবের মামলা, তো এমনিতে আমরা জানি যে কোনো মামলার একটা আইনি প্রক্রিয়া আছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাবেন তিনি এবং তার আইনজীবী যারা আছেন তারা সেখানে কাজ করবেন। তো সেটা তো আমরা নর্মাল প্রসেস হিসেবে জানি। তো লাস্ট আমিনুল ইসলামের বোর্ডের সময়, যিনি সাবেক জাতীয় দলের অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, তার বোর্ডের সময় হঠাৎ করে একটা আলোচনা, একটা প্রেস কনফারেন্সে একদমই বিস্ময়করভাবে তারা বললেন যে তারা সাকিবের মামলাগুলোকে কীভাবে সাকিবকে দেশে ফেরানো যায় এবং সেক্ষেত্রে আইনগতভাবে কি প্রক্রিয়া করে তাকে দ্রুত আনা যায় সে ব্যাপারে ক্রিকেট বোর্ড একটা রোল প্লে করবে। তখন থেকেই কিন্তু এটা স্পোর্টসে আলোচনা, ক্রিকেট আঙ্গনে আলোচনা সাকিবের মামলা নিয়ে। তো সেই ধারাবাহিকতাতেই আসলে তার কাছে আমার মামলা নিয়ে প্রশ্ন ছিল যে সর্বশেষ কি অবস্থা, একটা তো প্রক্রিয়া শুরু হয়েছিল। তো তিনি ইন্টারভিউতে যেটা বলেছেন, আপনারা পড়েছেন, যে মামলাগুলো উনি আইনগতভাবেই ফেস করছেন এবং এক একটা মামলা এক এক রকমের। ডিটেল তো আপনারা যারা ফলো করেন তারা জানেন, আর একটা বিস্তারিত না বলি। তো এক একটা মামলা এক এক ধরনের, কোনোটায় হয়তো বা তার কি বলে জামিন অযোগ্য মামলা, কোনোটা হয়তো জামিন হবে। এবং উনি এটাও আমাকে ইন্টারভিউতে বলেছেন যে ওনার গ্রেপ্তার নিয়ে, কোনো দেশে ফিরলে গ্রেপ্তার হতে পারেন, অ্যারেস্ট হতে পারেন, এটা নিয়ে তার মধ্যে কোনো আতঙ্ক কাজ করছে না এবং ওনার বিশ্বাস, ওনার আইনজীবীরা বলেছেন এই মামলাগুলো কোনোটাতে ওনার গ্রেপ্তার হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু যেটা এর মধ্যে নতুন তথ্য উনি ইন্টারভিউতে দিলেন, ইনফ্যাক্ট আমি একটা সোর্স থেকে আমি এরকম একটা খবর পেয়েছিলাম যে ওনাকে কোনো একটা মহল থেকে কেউ একজন বা একাধিক ব্যক্তি ওনার কাছে এরকম একটা প্রস্তাব দিয়েছেন যে যদি 1 কোটি টাকা তাদেরকে দেয়া হয়, আমি টাকার অঙ্কটা ওনার কাছ থেকে শুনেছি, যে একটা বিশাল অ্যামাউন্ট অফ মানি যদি তাদেরকে দেওয়া হয়, তারা কোনো একটা মামলা থেকে তাকে রেহাই দেবেন বা মামলা থেকে তাকে তার নামটা সরাই দেবেন, এরকম একটা তথ্য আমার কাছে ছিল। আচ্ছা, এই তাকে টাকাটা চেয়েছে সেটাই বলছি। তো তখন আমি তাকে ইন্টারভিউতে আমি এটা কোশ্চেন ওনাকে করেছি যে এই বিষয়টা আসলে সত্যি কিনা। উনি স্বীকার করেছেন যে সত্যি এবং আর একটু ডিটেইলে নিয়ে আমাকে বলেছেন যে 1 কোটি টাকার একটা প্রস্তাব এসছে, যে যদি 1 কোটি টাকা দেওয়া হয় তাদেরকে, তিনি তার নামটা ওই মামলা থেকে উইথড্র করা হবে, সরিয়ে নেওয়া হবে। এবং আমি জানতে চেয়েছিলাম যে এটা কে আপনাকে প্রস্তাবটা দিয়েছে। তিনি সেটাও ক্লিয়ার করেছেন। বাদী পক্ষের একজন প্রতিনিধি, যিনি বাদী পক্ষের হয়ে ওই মামলাটি দেখভাল করেন, তিনি অন্য দুজন ব্যক্তির মাধ্যমে সাকিবের কাছে বার্তাটি দেন। তো সেই দুজনকে ব্যক্তি কারা এটা সাকিব বলেননি এবং সাকিব এটা আমাকে বলেছেন যে ওই দুজন ব্যক্তির নাম বলে তো লাভ নেই, ওনারা জাস্ট আমাকে মেসেজটা দিয়েছেন। তারা আমাকে কোনোভাবে ইনসিস্ট করেননি যে প্রস্তাবে রাজি হতে হবে, তারা জাস্ট আমাদেরকে মেসেজটা দিয়েছেন এবং আমি বলে দিয়েছি যে আমি টাকা পয়সা দিয়ে আমি এই জাতীয় কিছু করবো না, এটা সে আইনগতভাবেই যা করার করবে। আচ্ছা, তো দীর্ঘদিন ধরে সাকিব দেশের বাহিরে এবং যেহেতু জাতীয় দলে খেলতে পারছেন না, তিনি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন। আসলে তার সময়টা কেমন যাচ্ছে এবং যেহেতু ক্রিকেট খেলা একটা ফিটনেসের বিষয়, শারীরিকভাবে সবল থাকার একটা বিষয়, সব কিছু আসলে মেনটেন করছেন কিভাবে? দেখেন, এখানে একটা বিষয় কি, এখন হয়তোবা তার জন্য সিচুয়েশনটা ভিন্ন, যে চাইলেও তিনি দেশে আসতে পারছেন না।
বিভিন্ন কারণে। এমন না যে তাকে দেশে আসতে কেউ নিষেধ করেছে, বাট দেশে আসলে উনি বিব্রতকর বা কী বলে একটু অন্যরকম পরিস্থিতিতে পড়তে পারেন, সেজন্য উনি এড়িয়ে চলছেন এটা। নইলে সাকিবের এই লাইফটা কিন্তু নতুন না। সাকিব আপনি জানেন যে তিনি বিয়ে করার পর তার স্ত্রী এবং স্ত্রীর ফ্যামিলি ওনারা আমেরিকা সেটেল হয়েছেন, এবং সেই সূত্রে সাকিবও বছরের ম্যাক্সিমাম সময় যখন খেলোয়াড় ছিলেন, বাংলাদেশে খেলতেন, খেলা না থাকলে উনি কিন্তু আমেরিকাতেই তার ফ্যামিলির সঙ্গে সময়টা কাটাতেন যখন তারা ওখানে সেটেল হলেন। তো এই যাওয়া আসার মধ্যেই উনি থাকতেন, এর মধ্যেই উনি খেলা চালিয়ে গেছেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট বলেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বলেন, সব কিছু চালিয়ে গেছেন। আবারও বলি, কোভিডের সময় উনি একটা লম্বা সময় সেখানে থাকতে হয়েছে তার। এর বাইরে আপনার যখন আপনারা জানেন যে 1 বছরের জন্য তিনি বহিষ্কার হয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে একটা ইস্যুতে, আইসিসির ইয়েতে, তো সেই সময়ও তিনি দীর্ঘ সময় আমেরিকা ছিলেন, এবং আমি তখনও তার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ ছিল, এবং আমি খোঁজখবর নিতাম তার যে আপনি এই সময়টাতে আপনি কীভাবে প্র্যাকটিস করছেন, কীভাবে ফিটনেস করছেন। তখন যে কথাগুলি বলতেন এখনও সেম সিচুয়েশন। ওখানে তো ক্রিকেটের প্র্যাকটিসের কোনো ফ্যাসিলিটিস নাই, হয়তো বা জিম করতে পারেন বা স্পেসিফিক তার যে ট্রেনিংটা সেটা করতে পারেন কিনা আমি জানি না, রানিংটা হয়তো করতে পারেন। আর একটা ক্রিকেটের রেগুলার প্র্যাকটিসের জন্য আসলে একা তো করা যায় না, কোনো একটা হেল্পিং হ্যান্ড লাগে, একজন বোলার লাগবে, একজন ব্যাটসম্যান লাগবে, তার সঙ্গী লাগবে। তো সেই জায়গা থেকে একদমই নীল তার ফ্যাসিলিটিস। সে এটা আমাকে প্রেস কনফারেন্সে বলেছেন যে এই জায়গাতে আমি এটাই আমার সবচেয়ে বড় সমস্যা এখানে, এই মানে দেশে না যেতে পারার, সেটা হলো যে আমি প্র্যাকটিসের একদমই কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। ফিটনেস একটু করি, আর এটার একটা সমাধান উনি নিজে খুঁজে নিয়েছেন, যেহেতু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলেন এবং সেখানে তো প্র্যাকটিস ছাড়া খেলাটা সম্ভব না। তো ইন্টারভিউতে তিনি বলেছেন যে আমি হয়তো আগে কোনো একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হলে আমি হয়তো টুর্নামেন্ট বা খেলার 3-4 দিন আগে যেতাম, এখন আমি 8-10 দিন 12 দিন আগে যাই, যে আমি ওখানে প্র্যাকটিসটা করি, কারণ যে দেশে খেলা ফ্র্যাঞ্চাইজি সেখানে প্র্যাকটিসের ফ্যাসিলিটিসটা থাকে, কিন্তু সেটা নিয়ে সেভাবে প্রস্তুতি, খুব অল্প সময়ের প্রস্তুতিতে তিনি এই টুর্নামেন্টগুলো খেলছেন। আচ্ছা, আপনার সাক্ষাৎকারে সাকিব বেশ কিছু নিরাপত্তা ইস্যুতে একটা উদ্বেগ প্রকাশ করেছেন, যদি তিনি দেশে আসেন সেগুলো হতে পারে। আসলে উনি বিস্তারিত কি বলছেন আসলে তার নিরাপত্তা ইস্যু নিয়ে? একটা জিনিস হচ্ছে কি দেখেন, এর আগে অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু একবার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল যে সাকিব দেশে ফিরবেন এবং তিনি একটা টেস্ট খেলবেন, টেস্ট খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন ঘরের মাঠ থেকে, এরকম একটা তার একটা ইচ্ছা ছিল। সেভাবে একটা প্রক্রিয়া চলতে চলতে হঠাৎ থেমে গেল। আমরা জানি যে তিনি দুবাই পর্যন্ত দেশে ফেরার জন্য দুবাই পর্যন্ত এসেছেন, সেখান থেকে ফেরত পাঠানো হয়, এবং ওই সময় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে আপনার একটা কি বলে ছোটোখাটো একটা মিছিল মিটিংয়ের মতো হয়েছে সাকিব বিরোধী, এবং সাকিব দেশে আসলে একটা সমস্যা হবে, এই ধরনের একটা ভাইব ওই সময় একটা ক্রিয়েট হয়েছিল। তো তখন থেকে নিরাপত্তার প্রশ্ন, যে তাহলে কি সাকিব দেশে আসলে তাকে খেলতে দেওয়া হবে না, বা তিনি মাঠে নামলে কোনো সমস্যা হবে, এরকম একটা কিছু। তো সেই সব রিজন দেখিয়ে কিন্তু তখন ওনাকে আসতে দেওয়া হয়নি। তো এখনও যখন উনি আবার দেশে আসার আলোচনাটা হচ্ছে, বা এনি চান্স উনি যদি দেশে আসেন, ওনার ওই একটা শর্ত উনি চাচ্ছেন, শর্ত না, একটা রিকোয়েস্ট উনি আমাকে বলেছেন যে আমি যদি দেশে আসি যে কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো পরিস্থিতি তো হতে পারে, একটা মব ক্রিয়েট হতে পারে, একটা কেউ খেলার মাঠে তার কোনো একটা দর্শক থেকে কিছু হতে পারে, এবং তিনি এটাও বলেছেন যে গ্যারান্টি দিয়ে তো আমাকে আসলে নিরাপত্তা নিশ্চিত করা যাবে না, এটা আমি বুঝি, তারপরেও অ্যাটলিস্ট এমন একটা অন্তত যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে উনি এটা নিশ্চয়তা চান যে যদি আসেন তাহলে সেই নিরাপত্তাটা তাকে দেয়া হবে। কিন্তু এখানে সবার আগে কথাটা হচ্ছে এটা, তিনি আসতে পারবেন কিনা, আইনগত যে বিষয়গুলো আছে, এবং সেখানে উনি আসলে কি হবে, এটা আসলে টোটালি ওনাকে নিজেকে লিগ্যাল ভাবে ফেস করতে হবে। এই জায়গা থেকে আসলে এটার সঙ্গে খেলার কোনো সম্পর্ক কিন্তু নেই। আচ্ছা, তাহলে এই মুহূর্তে সাকিবের ফেরা নিয়ে পরিকল্পনাটা কি? আর যেহেতু বিসিবি বস তারই এক সময়কার বন্ধু তামিম ইকবাল, তো তামিম ইকবালের সঙ্গে তার যোগাযোগটা বা সম্পর্কটা এখন কেমন? যোগাযোগটা খুব বেশি মনে হয় নেই, কারণ ওই যে আপনি জানেন যে কিছুদিন আগে ক্রিকেট বোর্ড তামিমের উদ্যোগে ক্রিকেটারদের ক্যাপ্টেন্স কার্ড দিয়েছে, ক্রিকেটার্স কার্ডও মনে হয় দেবে। তো ওই বিষয়ে সাকিবের সঙ্গে কথা হয়েছিল, ওটুকুই, এরপর আর তার সঙ্গে কথা হয়নি। এবং বরং একটা প্রেস কনফারেন্সে আমরা তামিমকে জিজ্ঞেস করেছিলাম যে সাকিবের ফেরার ব্যাপারে বিসিবির কোনো রোল প্লে করবে কিনা, তারা কোনোভাবে কার্যকর কোনো পদক্ষেপ নেবে কিনা। সেখানে কিন্তু তামিম একরকম ইনডাইরেক্টলি ডিনাই করেছে। তিনি বলেছেন যে আরও দুজন সাবেক ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা এবং নাইমুর রহমান দুর্জয়, ওনাদের বিরুদ্ধে মামলা আছে, নাইমুর রহমান তো জেলে বর্তমানে। তো আলাদা করে সাকিবেরকে নিয়ে উনি কোনো কথা বলতে চান না। এই দুইজন যেহেতু তিনজন ক্রিকেটার একই পরিস্থিতিতে, সো উনি সাকিবকে নিয়ে আলাদা করে কোনো কথা বলতে চাননি। এই প্রশ্নটা আমি সাকিবকে করেছি যে ক্যাপ্টেন বোর্ড প্রেসিডেন্ট তো এভাবে দেখছেন বিষয়টা আপনার আশা নিয়ে, বোর্ডের অবস্থানটা তাহলে এই, ইন দ্যাট কেস আপনার কমেন্টসটা কি? উনি কিন্তু একটা জিনিস ক্লিয়ার করেছেন, দেখেন যে উনি বলেছেন যে যে কেউ যারা সাফার করছেন এই ধরনের সিচুয়েশনে উনি চান যে প্রত্যেককে নিয়ে আলোচনা হোক, কিন্তু উনি ওনার জায়গাটাকে আলাদা করেছেন, বলেছেন যে আমি তো এখনো খেলাটা ছাড়িনি,
আমার দেশে আসার সঙ্গে খেলা রিলেটেড, খেলার ইনভলভমেন্ট আছে। আমি দেশে ফিরলে খেলতে পারবো, নাহলে পারবো না। বাকি দুজন তো খেলা ছেড়ে দিয়েছেন। সো এই জায়গাতে উনি, ওনার চোখে এই জায়গাতে উনি একটু ভিন্ন অবস্থানে আছেন। আচ্ছা, আপনার সাক্ষাৎকারটিতে খুব ইন্টারেস্টিং একটা বিষয় উঠে এসেছে, সেটা হচ্ছে সাকিবের রাজনৈতিক ভাবনা নিয়ে এখন এই মুহূর্তে। তো দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি একটু বলতেন যে আসলে সাকিব এই মুহূর্তে তার রাজনৈতিক চিন্তাধারা নিয়ে কি চিন্তা করছে, রাজনীতি কন্টিনিউ করবে কিনা, কিংবা যে দলটির তিনি রাজনীতি করতেন সেই দলের সঙ্গে তার এখন যোগাযোগ আছে কিনা। আমার মনে হয় এটা দর্শক পাঠক সবাই জানেন, কারণ ফেসবুকে তিনি নিয়মিত এই দলের পক্ষে ওনার ফেসবুকের পেজ থেকে পোস্ট Activity হচ্ছে, দেখা যাচ্ছে। নানা রকম বিশেষ দিনগুলোতে উনি মন্তব্য করছেন, কমেন্টস করছেন। সো হি ইজ ভেরি মাচ ইনভলভ উইথ দ্যাট পার্টি। এটা নিয়ে কোনো সন্দেহের কোনো জায়গা নেই, এবং উনি নিজেও স্বীকার করেছেন আমার সঙ্গে। এবং আমি একটা প্রশ্ন করেছি যে ওনার ওই দলের রাজনৈতিক নেতা কর্মীদের সঙ্গে তার যোগাযোগ আছে কিনা, সেটাও তার আছে। এবং আমার মনে হয় যে যে এই জায়গা থেকে উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মাগুরা, সেখানকার পলিটিক্সের সঙ্গে ওনার যোগাযোগ থাকতে পারে। ওনার কথা শুনে আমার মনে হয়েছে, সরাসরি উনি আমাকে সেটা বলেননি। তো আমার মনে হয় যে রাজনীতি নিয়ে ওনার চিন্তাভাবনা আগের জায়গাতেই আছে, এবং উনি একবারের তরেও এই বর্তমান সিচুয়েশনে 24 সালের আগস্টের পরে আমি একাধিকবার আরও একটা দুইটা মানে ইন্টারভিউ তার করেছি, সেখানেও আমার এই প্রশ্নগুলি ছিল যে আপনার পলিটিক্যাল যে ইনভলভমেন্ট তৈরি হয়েছিল, মাত্র 7 মাস আপনি এমপি থাকলেন, তারপর আপনার এই একটা পরিণতি, আপনার ক্রিকেটিং অর্জন সব মানুষ বলে গিয়ে আপনি পলিটিক্যাল আইডেন্টিটিটা সামনে চলে আসছে বেশি, এবং আপনি দেশে ফিরতে পারছেন না। এটার জন্য আপনার কোনো অনুশোচনা বা মনে হয় কিনা আপনি ভুল করেছেন? উনি একবারের জন্য বলেননি যে ওনার অনুশোচনা আছে, উনি ভুল করেছেন। উনি বলেছেন যে হ্যাঁ, রাজনৈতিকভাবে তার দলের হয়তো বা কোথাও কোনো ভুল ভ্রান্তি থাকতে পারে। উনি কিন্তু আজকের ইন্টারভিউতে উনি কথাটা বলেছেন, যে একটা কথা উনি খুব ক্লিয়ারলি বলেছেন যে আমাদের দেশে যারা নির্বাচিত হন তারা সেবা দেওয়ার চাইতে সেবা নিতে চান বেশি। এখানে আমাদের সমস্যা। এবং মানুষ যে রাজনীতিকে পছন্দ করে না, এই দেশের মানুষ যে বলে রাজনীতি খারাপ, এই জায়গাটায় উনি দ্বিমত পোষণ করেছেন যে আসলে রাজনীতি খারাপ, রাজনীতিবিদদের কারো কারো আচরণের কারণে, কার্যকলাপের কারণে হয়তো বা রাজনীতি খারাপ হয়েছে, কিন্তু রাজনীতি বেসিক্যালি খারাপ না, এটা উনি বোঝাতে চেয়েছেন। এবং ওনার বক্তব্য অনুযায়ী উনি পলিটিক্সে ইনভলভ থাকবেন, ভবিষ্যতেও থাকবেন। এটা নিয়ে ওনার কোনো কি বলে অন্য কোনো চিন্তা নেই। আচ্ছা, আপনার কাছে আবার শেষ জানতে চাওয়া যেটা, সেটা হচ্ছে সাকিব যদি দেশে ফেরে, তার কি ইচ্ছা? তিনি কি দেশে ফিরে অবসর নেবেন, দু একটা ম্যাচ খেলে, নাকি তিনি যতদিন পারবেন তার ক্যারিয়ার টেনে যাবেন? না, আমি সরাসরি তাকে প্রশ্নটা করেছি, এবং আমি এটা তার কাছে জানতে চেয়েছি যে আপনি আসলে কতদিন অপেক্ষা করবেন দেশে ফেরার জন্য, খেলার জন্য। দেশে ফেরার অপেক্ষা তো তার থাকবেই, কিন্তু খেলাকে লক্ষ্য করে ফেরা, তার নিজের একটা কি বলে আপনার ফিটনেসের ব্যাপার আছে, বয়সের ব্যাপার আছে। চাইলেও অনেক বেশি দিন তার ক্যারিয়ার কিন্তু তিনি লম্বা করতে পারবেন না। তো সেটা বলেছেন যে আমি এখানে ঠিক করিনি কতদিন, আমি আশায় আছি আমি যে কোনো সময় হয়তো দেশে ফিরতে পারবো। এবং উনি খেলার ক্ষেত্রে একদম মানে কোন সংস্করণের ব্যাপারে কী চিন্তা, ওটা আমাকে পরিষ্কারভাবে বলেছেন যে ওনার ইচ্ছা টি-20 এবং টেস্ট ক্রিকেট, এই দুটো যদি সুযোগ পান দেশের মাটিতে খেলে, দেশের হয়ে একটি করে ম্যাচ খেলে অন্তত উনি রিটায়ারমেন্টে যেতে চান যদি সুযোগ পান। তবে উনি মনে করেন যে ওয়ানডে ক্রিকেটে ওনার আরও অনেক কিছু দেওয়ার আছে। এবং আপনার আমি একটু অ্যাড করি যে আমাদের বর্তমান প্রধান নির্বাচক হাইবুল বাশার, তিনি যখন দায়িত্ব নিলেন তখন আমি তার একটা ইন্টারভিউ করেছিলাম। সেখানে আমি ওনাকে সাকিবের ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম যে সাকিব একটা দীর্ঘ বিরতিতে চলে গেছেন, যে কোনো কারণে কোনো খেলা অনুশীলন থেকে দূরে, ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে দূরে, উনি কি দেশে সরকার তাকে আসতে দিল, সঙ্গে সঙ্গে সে টিমে চান্স পাবে কিনা, বা তাকে নিয়ে কী চিন্তা। তখন উনি বলেছিলেন যে আমি যদি সাকিবকে একটা ম্যাচের জন্য বা একটা সিরিজের জন্য চাই না, সাকিব যদি অ্যাভেলেবেল হয় আমি চিন্তা করবো যে 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ যেটা, সেটা পর্যন্ত আমি তাকে ভাববো, কারণ আমার টিমটাকে তো ওভাবে গুছাতে হবে, একটা প্লেয়ারের জন্য তো আলাদা করে কিছু করা যাবে না। তো সেম থিং সাকিবের মধ্যে আমি দেখলাম, উনি চিফ সিলেক্টরের কথাটাতে বেশ কি বলে এটাকে ওয়েলকামই করেছেন, এবং বলেছেন যে আমারও চিন্তাভাবনা আছে, আমি মনে করি যে ওয়ানডে ক্রিকেটটা আমি ওই পর্যন্ত খেলতে পারবো যদি আমি সুযোগ পাই। হ্যাঁ, অবশ্যই আমাকে এলেই আমাকে টিমে নিয়ে নেবে তা না, আমি পারফর্ম করতে হবে, আমার ফিটনেস থাকতে হবে। তো সেগুলো মানে থাকার ব্যাপারে, গেইন করার ব্যাপারে তিনি বেশ কনফিডেন্ট। ধন্যবাদ তারেক মাহমুদ ভাই আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম সাকিব আল হাসানের বিভিন্ন বিষয় নিয়ে, সঙ্গে ছিলেন সহকর্মী তারেক মাহমুদ। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রথম আলোর সঙ্গে থাকুন।